আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এনসিপি কেন আবুল সরকারের পক্ষ নিয়েছে, প্রশ্ন পদত্যাগকারী নেতার। এআই ব্যবহার করে পণ্য নষ্ট দেখিয়ে রিফান্ড বাড়ছে প্রতারণা। ৫ ইসলামী ব্যাংকে ২০% বেতন কমানোর পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। সর্বশেষ জানাবো ১২২ বার পেছালো সাগররুলি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এনসিপি কেন আবুল সরকারের পক্ষ নিয়েছে, প্রশ্ন পদত্যাগকারী নেতার। গুরুতর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠকের পদ থেকে পদত্যাগ করেছেন আরিফুল ইসলাম তালুকদার। ২৮ নভেম্বর তিনি দলের আহ্বায়ক বরাবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তার অন্যতম প্রধান কারণ হিসেবে জানান, দল থেকে পরোক্ষভাবে তাকে রাজনীতি আর ধর্মীয় অনুভূতির কোনো একটাকে বেছে নিতে বলা হয়েছিল। তারই সুবাদে তিনি তার ধর্মকে বেছে নেন। আজ এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি পরিষ্কার করেন তিনি। ঘটনার সূত্রপাত আবুল সরকার ইস্যুতে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মতো কথা বলে তিনি সমালোচনার জন্ম দেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। তবে এই ইস্যুতে আবুল সরকারের পক্ষে অবস্থান নিচ্ছে এনসিপি। এই অভিযোগ এনেছেন দলটির সাবেক সংগঠক আরিফুল ইসলাম তালুকদার। এখানেই শেষ নয়, আরও একাধিক বিষয় নিয়ে দলের সঙ্গে মতবিরোধ হওয়ার ফলেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি। এই ইস্যুতে আগামীকাল সোমবার একটি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। তা জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেন আরিফ, যেখানে তিনি লিখেছেন, প্রিয় বিপ্লবী দেশবাসী, আপনারা ভয়ঙ্কর প্রতারিত হচ্ছেন। বিপ্লবের দল নামে যে এনসিপিকে আপনারা চেনেন, এনসিপির নীতি নির্ধারণী পরিষদ তার সম্পূর্ণ বিপরীত। এই এনসিপির পলিসি যারা ঠিক করে সেটি ধর্মবিদ্বেষীদের বলের দখলে। গত ২৮ নভেম্বর এনসিপি থেকে আমি পদত্যাগ করেছি। আমাকে ফোনে তাদের পক্ষ থেকে পরোক্ষভাবে দল বা ধর্মীয় অনুভূতির যে কোনো একটা বেছে নিতে বলা হয়। আমি ফোনেই বলে দিয়েছি আমি মহান রবকেই বেছে নিলাম। সার্বিক বিষয়গুলো নিয়ে আগামীকাল ১ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় সংবাদ সম্মেলনে আপনাদের সামনে আসছি। এই সংবাদ সম্মেলনে আমি অতি গুরুতর কয়েকটি তথ্য আপনাদের জানাবো। সেই সংবাদ সম্মেলনে তিনি একাধিক বিষয়ে আলোকপাত করবেন। তিনি বলেন, এই দলটি আসলে চালাচ্ছে কোন গোষ্ঠী? কম বেশি ১০,০০০ টাকা করে মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে ১৫০০ জনেরও বেশি মানুষের কাছে। কত টাকা হয় গুণ করে নিয়েন, অথচ একই সময় কিভাবে বিএনপির সাথে ২০টি আসনের জন্য দেন দরবার করেছে। এরপরই আসে আবুল সরকারের বিষয়টি। তিনি বলেন, প্রকৃত পক্ষে কি কারণে তারা পরোক্ষভাবে আবুল সরকারের পক্ষ নিয়েছে। আবুল সরকারের মুক্তির জন্য যারা রাস্তায় বসে পড়ে তাদের সাথে এই দলের নীতি নির্ধারকদের সম্পর্ক কি? আসিফ মাহমুদ কেন এনসিপিতে যেতে পারছে না? মাহফুজ এবং আসিফের সাথে দূরত্বের কারণ কি? তিনি দুর্নীতির অভিযোগও এনেছেন। তিনি বলেছেন, ৫ তারিখের আগে ৩ বেলা ঠিকমতো না খেতে পারা কে কে এখন কোটিপতি? গত ২৭ নভেম্বর কয়েকটি দল নিয়ে জোট ঘোষণা হবার কথা ছিল, সেটি কেন হয়নি, কোন কোন শর্ত আর বক্তব্য সেটি হতে দেয়নি। এআই ব্যবহার করে পণ্য নষ্ট দেখিয়ে রিফান্ড বাড়ছে প্রতারণা। ডাবল 11 শপিং ফেস্টিভ্যালকে কেন্দ্র করে চীনে অনলাইন বিক্রেতাদের নতুন এক ঝামেলায় পড়তে হচ্ছে। ক্রেতাদের একটি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পণ্য নষ্টের ভুয়া ছবি তৈরি করে রিফান্ড দাবি করছে। বিষয়টি নৈতিক ও আইনি উদ্বেগ তৈরি করেছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। প্রতারণার কৌশল হিসেবে প্রথমে ক্রেতারা আসল পণ্যের ছবি তোলে, পরে এআই দিয়ে সেটিকে পচা, ভাঙা বা ক্ষতিগ্রস্ত দেখিয়ে বিক্রেতার কাছে পাঠায়। একজন ফল বিক্রেতা অভিযোগ করেন, তার পাঠানো তাজা ফলের ছবি এআই সম্পাদনার মাধ্যমে পচা দেখিয়ে রিফান্ড দাবি করা হয়। ইলেকট্রিক টুথব্রাশ বিক্রেতা একজন জানান, একজন ক্রেতা তাকে মরিচা ধরা টুথব্রাশের ছবি পাঠিয়ে অর্থ ফেরত চান, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন। তিনি বলেন, অনেক অভিযোগই মৌলিক যুক্তিবোধের বাইরে। একটি পোশাক দোকানের কর্মী বলেন, একজন ক্রেতা এক পিস ড্রেসের কলার ছেঁড়া বলে দাবি করেন এবং যে ছবিটি পাঠান সেটিতে অস্বাভাবিক আলো আর এআই এডিটিং এর স্পষ্ট চিহ্ন চোখে পড়ে। আরেক ঘটনায় সিরামিক মগ বিক্রেতা জানান, একজন ক্রেতা মগে মাকড়সার জালের মতো ফাটলের ছবি দেখিয়ে পুরো রিফান্ড চান। নিরাপদ প্যাকেজিং হয় তিনি বিষয়টি সন্দেহ করেন এবং ভিডিও চাইতে ক্রেতা অভিযোগ তুলে নেন। পরে ছবিটি এআই ডিরেক্টরে পরীক্ষা করে দেখা যায় ৯২% সম্ভাবনা এটি কৃত্রিমভাবে তৈরি। বহুদিন ধরেই চীনা অনলাইন বিক্রেতারা শেয়ারার্স নামের এক চক্রের বিরুদ্ধে লড়ছেন, যারা কম দামের পণ্যে সামান্য ত্রুটি দেখিয়ে রিফান্ড নেয় কিন্তু পণ্য ফেরত দেয় না। বিক্রেতাদের অভিযোগ, অনেক সময় ই কমার্স প্ল্যাটফর্মগুলো যথাযথ প্রমাণ ছাড়াই ক্রেতাদের পক্ষ নেয়। এমনকি কিছু বিক্রেতাও এআই ব্যবহার করে পণ্যকে বাস্তবের চেয়ে ভালো দেখিয়ে বিক্রির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এসব প্রতারণা ঠেকাতে চলতি বছরের এপ্রিলে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো রিফান্ড অনলি অপশন বাতিল করেছে। আলিবাবার টাওবাও ও টিমল ক্রেতাদের রিফান্ড আচরণ, ক্রয় ইতিহাস ও বিক্রেতার মতামতের ভিত্তিতে ক্রেতার ক্রেডিট স্কোর নির্ধারণের ব্যবস্থাও করেছে। এছাড়া 1 সেপ্টেম্বর থেকে চীন এআই নির্মিত সব ধরনের কন্টেন্টে স্পষ্ট ও গোপন উভয় চিহ্ন যুক্ত করা বাধ্যতামূলক করেছে, যাতে ভুয়া তথ্য বা প্রতারণা কমানো যায়। 5 ইসলামী ব্যাংকে 20% বেতন কমানোর পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক 5টি ইসলামী ব্যাংকের কর্মীদের বেতন ভাতা কমানোর পরামর্শ দিয়েছে। ব্যাংকগুলো তারল্য সংকটের কারণে কর্মীদের বেতন দিয়ে হিমশিম খাচ্ছে এবং গ্রাহকেরা টাকা তোলার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখানকার 5টি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। ব্যাংকগুলো একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করবে। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর এই 5 ব্যাংকের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন গভর্নর আহসান এইচ মনসুর। বৈঠকে ব্যাংকগুলো 1000 কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল, তবে কেন্দ্র ব্যাংক অনুমোদন দিয়েছে মাত্র 350 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে ব্যাংকগুলোর খরচ কমানো এবং নতুন ব্যাংক দ্রুত চালু করা অপরিহার্য। অংশ হিসেবে কর্মীদের বেতন 20% পর্যন্ত কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে এই 5 ব্যাংকে প্রায় 16,000 কর্মী রয়েছেন। অতীতের সময় অন্তর্বর্তী সরকার ব্যাংকগুলোকে প্রায় 35,300 কোটি টাকা সহায়তা দিয়েছে, যা এখনো ফেরত দেওয়া হয়নি। একীভূত ব্যাংকের সাধারণ আমানতকারীরা 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। ক্ষুদ্র আমানতকারীদের অর্থ প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদ 7 সদস্যের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন সরকারি বিভিন্ন বিভাগীয় সচিব ও যুগ্ম সচিবরা। নতুন ব্যাংকে পেশাদার ব্যাংকার, হিসাববিদ ও আইনজীবী সমান সংখ্যক স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পাবেন। এমডি এবং শীর্ষ কর্মকর্তাদেরও সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। 122 বার পেছালো সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ। ঢাকার একটি আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 5 জানুয়ারি দিন ধার্য করেছেন। এটি মামলার তদন্ত সংস্থার 122তম বার প্রতিবেদন দাখিলের সময়। রোববার 30 নভেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন দিন ধার্য করেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর মেহেরুন রুনির ভাই নওশের আলম শেরে বাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। গত 30 সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতার সম্পন্ন টাস্ক ফোর্সকে তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য 6 মাসের সময় নির্ধারণ করা হয়। তদন্ত শেষে হাইকোর্টের দেয়া 6 মাসের সময় ইতোমধ্যেই শেষ হলেও রাষ্ট্রপক্ষ জানিয়েছে যে তদন্ত চলমান অগ্রগতি আছে, এজন্য তারা 9 মাস সময় বাড়ানোর আবেদন করেছে।